ওকে, সো আগের দিন আমরা যে টপিক গুলো পড়েছিলাম সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলো বেসিক্যালি দেখেছিলাম এবং তাদের মধ্যে রিলেশনশিপ দেখেছিলাম। কেপি, কেসি, কে এক্স, এদের মধ্যে রিলেশনশিপ কেমন। এছাড়াও দেখেছিলাম রিঅ্যাকশন কোশেন্ট, সেটা কি। রিঅ্যাকশন কোশেন্ট দেখেছিলাম। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন কি করে লিখতে হয় সেটা দেখেছিলাম। একটু রিক্যাপ করে দিই। আগের দিন কেপি, কেসি, কে এক্স এর এক্সপ্রেশন লেখার পর আমরা প্রুফ করেছিলাম যে কেপি equal to kc into rt to the power delta n। এটা হচ্ছে কেপি কেসির মধ্যে সম্পর্ক, ডেল্টা এন অবশ্যই ডেল্টা এন জি। যদি এ, ধরো 2a গ্যাস প্লাস 3b সলিড থেকে 9c গ্যাস হয়, তাহলে ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে, ডেল্টা এন জি মানে হচ্ছে প্রোডাক্টের স্টয়সিওমেট্রি মাইনাস রিঅ্যাকট্যান্টের স্টয়সিওমেট্রি। প্রোডাক্টের স্টয়সিওমেট্রি হচ্ছে 9 মাইনাস রিঅ্যাকট্যান্টের স্টয়সিওমেট্রি হচ্ছে 2 আর 3, 2 প্লাস 3। কিন্তু বিটা যেহেতু সলিড, সলিডটা আমি নেব না, ডেল্টা এন জি, জি ফর গ্যাস, তাই আমি এই 3টা নেব না। তাই 9 মাইনাস 2, ডেল্টা এন হয়ে যাবে এখানে 7। তো এইভাবে ডেল্টা এন ক্যালকুলেট করতে হয়। কেপি কেসির মধ্যে রিলেশন এরকম। কেপি কে এক্স এর মধ্যে রিলেশন হচ্ছে কেপি ইকুয়াল টু কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন জি। পি মানে হচ্ছে টোটাল প্রেশার। এই দুটো ইকুয়েশনকে যদি সমান করে দিই তাহলে কেসি আর কে এক্স এর মধ্যে এভাবে রিলেশন বের করা যায়। সেটা দাঁড়ায় মোটামুটি এরকম: কেসি ইকুয়াল টু কে এক্স টু পি বাই আর টি টু দি পাওয়ার, মানে এই দুটো 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন দুটো ভাগ করে দেওয়া যায়, বা সেকেন্ড ইকুয়েশনে কেপির জায়গায় আগেরটা বসানো যায়, পি বাই আর টি টু দি পাওয়ার ডেল্টা এন জি, এরকম আসে ইকুয়েশনটা। এরপর আমরা দেখেছিলাম যে ডেল্টা এন জি যদি, ডেল্টা এন জি যদি 0 হয় তাহলে কেপি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু কে এক্স হয়। কেপি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু কে এক্স হয়। যদি ডেল্টা এন জি পজিটিভ হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে কেপি গ্রেটার দেন কেসি হয়, কেপি গ্রেটার দেন কে এক্স হয়। মানে কেসি বা কে এক্স দুটোর থেকে কেপি বড় হয়। ডেল্টা এন জি লেস দেন 0 হলে কেপি দুটো থেকে ছোট হবে, কেপি লেস দেন কেসি, কেপি লেস দেন কে এক্স। এই অব্দি আমরা দেখেছিলাম। আজকে যে টপিক গুলো করবো সেগুলো সেলফ প্রত্যেকটাই বেশ ইম্পর্টেন্ট, খুব ভালো করে কেয়ারফুলি ফলো করি। ফার্স্ট টপিকটা হচ্ছে ইউনিট অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কেপি, কেসি, কে এক্স, এদের ইউনিট কি। আমি যে কোনো একটা রিয়াকশন নিই, র্যান্ডম যে কোনো একটা রিয়াকশন, ধরো N2O4 গ্যাস, এটা রিয়াকশন করে তৈরি হচ্ছে 2NO2 গ্যাস, এবং এটা একটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। দুটোই যেহেতু গ্যাস, আমি এখানে কেপি বের করতে পারি। দুটোই গ্যাস, তাই প্রেসার দিয়ে ডিনোট করতে পারি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে। কেপি সমান লিখতে পারি পার্শিয়াল প্রেসার অফ NO2 তার স্কোয়ার, প্রোডাক্ট তার আগে 2 রয়েছে তাই স্কোয়ার, বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। এবার উপরে হচ্ছে একটা প্রেসারের স্কোয়ার, নিচে হচ্ছে একটা প্রেসার। আমি যদি কেপির ইউনিট বের করতে চাই, উপরের প্রেসারটা যদি আমি এটিএম এ রাখি, তাহলে ফ্র্যাকশনের উপরে হবে এটিএম স্কোয়ার, আর নিচে এটা একটা প্রেসার, এটা হবে এটিএম। তাহলে এই রিঅ্যাকশনের কেপি এর ইউনিট হয়ে যাবে জাস্ট এটিএম। কিন্তু যদি আমি অন্য একটা রিঅ্যাকশন নিতাম, ধরো N2+3H2 থেকে 2 অ্যামোনিয়া, তিনটেই গ্যাস, এখানে কিন্তু কেপির এক্সপ্রেশন অন্যরকম হতো। কেপির এক্সপ্রেশন হতো
partial pressure of ammonia square by partial pressure of hydrogen cube into partial pressure of nitrogen, এরকম হতো। এক্ষেত্রে উপরে প্রেসারের স্কোয়ার রয়েছে, তাই এটিএম স্কোয়ার হতো। নিচে এই পি কিউ এটার জন্য এটিএম কিউব হয়ে যেত, ইন্টু জাস্ট এটা পি এন টু, তার জন্য এটা একটা এটিএম হয়ে যেত। তাহলে আলটিমেটলি হতো এটিএম টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যেত, উপরে 2 আর নিচে হচ্ছে টোটাল 4, এটিএম টু দি পাওয়ার -2। তার মানে কেপির একক এখানে একরকম, এখানে একরকম, এবং প্র্যাকটিক্যালি ফ্যাক্টও সেটাই যে কেপির ইউনিট কিন্তু ডিপেন্ড করে রিয়াকশন কি তার উপর। কারণ রিয়াকশন যেরকম হবে সেভাবেই কেপির এক্সপ্রেশন তৈরি হবে, কেপির এক্সপ্রেশন যেরকম তৈরি হবে ইউনিটও সেরকম হবে। তাই যে প্রত্যেকটা, যেমন অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে একটা রাশির একক ফিক্স থাকে, যেমন প্রেসারের একক ফিক্সড, এরকম আর কি। তো এখানে কিন্তু কেপির একক কিন্তু সেরকম ফিক্স নয়, এক এক রিয়াকশনের ক্ষেত্রে কেপির একক বা ইউনিট এক এক রকম। এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমি কেপি না লিখে যদি কেসি লিখতাম, কেসি, তাহলে কি হতো, NO2 এর কনসেন্ট্রেশন, কেসি সি মানে তো কনসেন্ট্রেশন, তাই NO2 এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এই 2 বাই নিচে N2O4 এর কনসেন্ট্রেশন। এবার একক, যদি আমি কনসেন্ট্রেশনের একক ধরে নিই, অনেকগুলো তো কনসেন্ট্রেশন ইউনিট আছে, আমি যদি ধরে নিই যে ইউনিটটা হচ্ছে মোল লিটার ইনভার্স, তাহলে এই নিউমারেটরে হবে মোল লিটার ইনভার্স এর স্কোয়ার, কনসেন্ট্রেশনের ইউনিট লিখলাম তার স্কোয়ার দিলাম, নিচে জাস্ট কনসেন্ট্রেশন, নিচে হচ্ছে মোল লিটার ইনভার্স। তাহলে ইউনিট হয়ে গেল আমার আলটিমেটলি মোল লিটার ইনভার্স। এই ক্ষেত্রে যদি আমি কেসি লিখতাম, তাহলে অ্যামোনিয়া এর কনসেন্ট্রেশন তার স্কোয়ার বাই H2 এর কনসেন্ট্রেশন কিউব। এই কেপি কেসি এক্সপ্রেশন কিভাবে লিখছি সেটা বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। প্রোডাক্টে অ্যামোনিয়া রয়েছে তাই অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন তার আগে 2 রয়েছে তাই স্কোয়ার, নিচে H2 তার উপর কিউব, আর N2 তার পাওয়ারে কিছু নেই মানে 1, মানে আর কি কিছুই লিখবো না। তো এবার উপরে কনসেন্ট্রেশনের একক লিখবো আমি মোল লিটার ইনভার্স, কিন্তু তার পাওয়ার হয়ে যাবে 2, যেহেতু অ্যামোনিয়া পাওয়ার 2 রয়েছে। নিচে H2 এর কিউব, মানে মোল লিটার ইনভার্স টোটালটার কিউব ইন্টু N2 এর জন্য, এটার জন্য মোল লিটার ইনভার্স, এটা আলটিমেটলি মোল লিটার ইনভার্স উপরে 2 আর নিচে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 3 + 1 4, তার মানে হয়ে যাবে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার -2, তার মানে হয়ে যাবে লিটার টু মোল -2, এরকম একটা ইউনিট আসবে। কিন্তু এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কেসি ইউনিট এটা, তাই এক এক রিঅ্যাকশনে কেপি কেসি কেএক্স এর ইউনিট এক এক রকম, ডিপেন্ডস অন দ্য টাইপ এন্ড ইকুয়েশন অফ রিঅ্যাকশন। হয়ে গেল, একটা ছোট্ট টপিক কভার হয়ে গেল। নেক্সট টপিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আমরা যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলো দেখলাম কেপি কেসি কেএক্স, এদের প্রপার্টি। ফার্স্ট প্রপার্টি, আমি স্টেটমেন্ট গুলো বলছি, পরে ভিডিওটা দেখে লিখে নিস। প্রথম প্রপার্টি বলছে দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার রিঅ্যাকশন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কেপি কেসি বা কেএক্স এরা অলওয়েজ কনস্ট্যান্ট। শুধুমাত্র এরা ডিপেন্ড করে অনলি অন টেম্পারেচার চেঞ্জ করলেই কেবল একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি কেসি এগুলো চেঞ্জ হয়। নেক্সট, সেকেন্ড প্রপার্টি, ধরো এ থেকে একটা রিঅ্যাকশন হচ্ছে বি, এই রিঅ্যাকশনের
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি কেসি হয়, কেসি না নিয়ে আমি কেপিও লিখতে পারতাম, কেএক্সও লিখতে পারতাম, সেরকম আমি কেসি নিলাম একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি কেসি হয়, তাহলে তার অপোজিট রিঅ্যাকশন বি থেকে এ, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হবে 1/কেসি। রিঅ্যাকশন উল্টে গেলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও উল্টে যায়। 3 নম্বর বলছে যদি একটা ইকুয়েশনকে n দিয়ে ভাগ করা হয়, তাহলে নতুন যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আসবে সেটা হবে nth রুট, আগেরটার nth রুট। তার মানে ধরো এ থেকে একটা রিঅ্যাকশন হচ্ছিল বি, এই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কেসি। তাহলে আমি যদি এই রিঅ্যাকশনের রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট সবগুলোকে 2 দিয়ে ভাগ করি, মানে a/2 ইকুইলিব্রিয়াম ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ b/2, তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হয়ে যাবে কেসি টু দি পাওয়ার 1/2, মানে √কেসি। যদি এ থেকে বি তে কেসি হয়, ভাগ করলে যদি পাওয়ারটা 1/2 হয়ে যায়, যদি আমি ইকুয়েশনটা এরকম লিখতাম a/5 ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ b/5, তাহলে হয়ে যেত কেসি টু দি পাওয়ার 1/5। সিমিলারলি যদি যদি 3a থেকে এরকম 3b হয়ে যেত, তাহলে এটা ভাগ 2 করলে পাওয়ারে 1/2 হচ্ছে, এখানে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা নিশ্চয়ই কেসি টু দি পাওয়ার 3 হয়ে যাবে। দ্যাটস ইট। ধরো এন এ আমি এন দিয়ে গুণ করে দিয়েছি, এন বি হয়ে গেছে, তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে কেসি টু দি পাওয়ার এন। বেশ। 3 নম্বর প্রপার্টি হলো 4 নম্বর প্রপার্টি। ধরো একটা রিঅ্যাকশন হচ্ছে এ থেকে এ ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ বি, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কেসি 1, উপরে 1 দেবো না, কেসি 1। বি ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ সি, এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা হচ্ছে কেসি 2। সি ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ ডি, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কেসি 3। এই রিঅ্যাকশন তিনটা যোগ করলে আলটিমেটলি এ বি এর সাথে ইকুইলিব্রিয়ামে রয়েছে, বি আবার সি এর সঙ্গে, সি আবার ডি এর সঙ্গে ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে আলটিমেটলি এও তো ইকুইলিব্রিয়ামে আছে ডি এর সঙ্গে, তাই না? এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি আমি কেসি বলি, তাহলে আমি কেসি সমান লিখতে পারি কেসি 1, কেসি 2, কেসি 3 গুণফল, গুণ করে যেটা হবে তাই, কেসি 1, কেসি 2, কেসি 3। এটাকে প্রমাণও করা যায়। একটা কাজ করিস, নিজে প্রমাণ করিস বাড়িতে। এ থেকে বি হলে এই কেসি 1 এর এক্সপ্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অফ বি বাই কনসেন্ট্রেশন অফ এ। কেসি 1 লিখলি, কেসি 2 এর এক্সপ্রেশন এরকম লিখবি, কেসি 3 এর এক্সপ্রেশন এরকম লিখবি, লিখে সেই তিনটে গুণ করবি, গুণ করে দেখবি যেটা আসছে সেটা এই রিঅ্যাকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি তার সমান আসছে কিনা, এটা নিজে প্রুফ করবি। অর্থাৎ এই চারটে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এই কেসি 1, কেসি 2, কেসি 3, কেসি সবার ভ্যালু বের করবি, করে দেখবি এই তিনটে গুণ করলে সমান আসছে কিনা। প্রুভ ইয়োরসেলফ। এই হয়ে গেল মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট টপিক হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা ক্যালকুলেট করব কি করে। ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে যে কেপি, কেসি, কেএক্স, এগুলো আমরা কোন একটা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ক্যালকুলেট করব কিভাবে। আমি দুটো এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, একটা কেপি একটা কেসি দেখে। ধরো একটা রিঅ্যাকশন আমি নিলাম PCl5, এটা রিঅ্যাকশন করে তৈরি হচ্ছে PCl3,
প্লাস Cl2। এই রিঅ্যাকশনে ধরা যাক ইনিশিয়ালি 1 মোল PCl5 ছিল। কখন ছিল? ইনিশিয়ালি মানে t সমান 0-তে, সময় 0, তখন জাস্ট PCl5 ছিল 1 মোল। তখন তো PCl3 তৈরি হয়নি, Cl2 তৈরি হয়নি। যখন রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছলো, t সমান t ইকুইলিব্রিয়াম, তাহলে একের থেকে কিছু অংশ, 1 মোলের থেকে কিছু অংশ বিক্রিয়া করে ফেলেছে। ধরা যাক 1 মোল থেকে x পরিমাণ, x অংশ বিক্রিয়া করে ফেলেছে। তাহলে ইকুইলিব্রিয়ামে 1 মাইনাস x পরিমাণ পড়ে রয়েছে PCl5, আর 1 থেকে যদি x অংশ বিক্রিয়া করে ফেলে, এটাও তাহলে x অংশ তৈরি হয়েছে, এটাও x অংশ তৈরি হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, যদি রিঅ্যাকশনটা এমন হতো, ধরো 2a ইকুইলিব্রিয়ামে আছে 3b প্লাস c, এখানে যদি t সমান 0-তে 1 হতো, এটা তৈরি হয়নি, এটা তৈরি হয়নি। সেকেন্ড কেসে 1 থেকে 1 থেকে যদি x অংশ বিক্রিয়া করতো, x অংশ রিঅ্যাকশন করে ফেলেছে, তাহলে কিন্তু এখানে x অংশ তৈরি হতো না, এখানে 3x অংশ তৈরি হতো, যেহেতু 3b, আর এটা তৈরি হতো x। মানে একটা a থেকে তো 3টে b আর একটা c তৈরি হয়, তাই এর যদি x অংশ বিক্রিয়া করে, তাহলে 3x পরিমাণ b তৈরি হবে আর x পরিমাণ c তৈরি হবে। এইভাবে লিখতে হয়। এখানে যেহেতু দুটোই আগে 1 রয়েছে, তাই জাস্ট x, এখানে 2 থাকলে 2x হতো, 3 থাকলে, এখানে 3 থাকলে 3x হতো। তো এখানে আমার এইগুলো কিন্তু সব মোল সংখ্যা, এগুলো মোলস। কিন্তু আমি যদি কেপি কেসি, মানে কেপি কেসি লিখতে চাই, তাহলে তো আমাকে কনসেন্ট্রেশন, আমি যদি কেসি লিখতে চাই, তাহলে তো আমার কনসেন্ট্রেশন চাই, কেসি। আমি মোল পেয়েছি, আমি যদি ভলিউম দিয়ে ভাগ করে দিই, তাহলেই হয়ে গেল আমার মোল পার লিটার। ভলিউম মানে ভাবতে পারি লিটার, মোল পার লিটার, এটা তো একটা কনসেন্ট্রেশনের ইউনিট। তার মানে এই মোলকে ভলিউম দিয়ে ভাগ করলে কনসেন্ট্রেশন হবে। তাহলে আমি এই রিঅ্যাকশনটা যে পাত্রে হচ্ছে, ধরো তার ভলিউম ভি, তাহলে আমি বলতে পারি যে 1 মাইনাস এক্স বাই ভি, এটা হচ্ছে ওর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে এক্স বাই ভি, এটা PCl3 এর কনসেন্ট্রেশন, মানে ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে, এটাও এক্স বাই ভি, মানে জাস্ট ভি দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে এই যেগুলো আমরা পেলাম, এইটা, 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 এগুলো কি বেরোলো আমার? ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন পেয়ে গেলে আমি এবার কেসি লিখতে পারি, খুব সহজ। কেসি, ঠিক এই রিঅ্যাকশনের দিকে তাকিয়ে আমি কেসি এর ভ্যালু লিখতে পারি যে Cl2 এর কনসেন্ট্রেশন ইন্টু PCl3 এর কনসেন্ট্রেশন বাই PCl5 এর কনসেন্ট্রেশন। Cl2 এর কনসেন্ট্রেশন, PCl3 এর কনসেন্ট্রেশন বাই PCl5 এর কনসেন্ট্রেশন। আচ্ছা, Cl2 এর কনসেন্ট্রেশন কি? x বাই ভি, মানে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, x বাই ভি। PCl3 এটারও x বাই ভি বাই, এটা হচ্ছে 1 মাইনাস এক্স বাই ভি। তাহলে কি হয়? এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ইন্টু ভি। ব্যাস, হয়ে গেল, কেসি এর ভ্যালু বেরিয়ে গেল। এখানে আমাকে যদি এক্স দেওয়া থাকে, ভি যদি দেওয়া থাকে, তাহলে আমি কেসি এর ভ্যালু বের করতে পারি, বা কেসি দেওয়া রয়েছে, ভি দেওয়া রয়েছে, আমি এক্স বের করতে পারি। এক্স যদি আমি বের করতে পারি, যদি আমি এখান থেকে সাপোজ কেসি দেওয়া রয়েছে, ভি দেওয়া রয়েছে, তাহলে আমি এই ইকুয়েশন থেকে আমি এক্স এর ভ্যালু বের করতে পারবো, মানে কেসি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ইন্টু ভি। এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবো। তাহলে আমাকে যদি প্রশ্ন বলে যে ইকুইলিব্রিয়ামে PCl3 কতটা ছিল, হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে PCl3 ছিল এক্স বাই ভি কনসেন্ট্রেশন, তাহলে আমি এখানে এক্স এর ভ্যালু বসাবো আর ভি এর ভ্যালু আমি জানি। বা যদি বলে ইকুইলিব্রিয়ামে PCl5 কতটা ছিল, আমি বলবো যে 1 মাইনাস এক্স বাই ভি, এই পরিমাণ, এই কনসেন্ট্রেশন ছিল, এক্স এর ভ্যালু আমি বের করলাম আর ভি এর ভ্যালু জানি। এভাবে নিউমেরিক্যাল গুলো করা যায়। অ্যাসাইনমেন্টে আই হোপ কোশ্চেন গুলো রয়েছে, চেষ্টা করবি। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট গুলো একবার আমি দেখিয়েও দেবো লেকচারের শেষে। বেশ, এটা কি বোঝা গেছে কিভাবে কেসি এর ভ্যালু এখান থেকে বের করা গেল?
হ্যাঁ স্যার। ওকে, এবার কেপিটা একটা দেখিয়ে দিই, অন্য রিয়াকশনে দেখিয়ে দিই। এই রিয়াকশনও দেখানো যেত হয় কিরকম ভাবে, অন্য একটা রিয়াকশনে দেখিয়ে দিই। ধরো CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস কার্বন সলিড, এরা তৈরি করছে 2CO কার্বন মনোক্সাইড গ্যাস। রিয়াকশনের শুরুতে মানে T=0 তে CO2 ছিল 1 মোল। কার্বন কত মোল ছিল সেটা আমি লিখছি না, কারণ আমরা ওই কেপি কেসি কেএক্স যাই লিখি না কেন, তাতে তো যে সাবস্টেন্স গুলো সলিড সেগুলোকে আমরা ইনক্লুড করি না। তাই আমার দরকার নেই, আমি কেসির এক্সপ্রেশন চাইছি, তার জন্য যেহেতু এর কনসেন্ট্রেশন কি ছিল দরকার নেই, তাই আমিও কত মোল ছিল সেসব লিখছি না। CO2 রিয়াকশনের শুরুতে তৈরি হয়নি। টি ইকুইলিব্রিয়াম, যখন আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছলাম তখন এই 1 থেকে ধরো এক্স পরিমাণ বিক্রিয়া করেছে। 1 থেকে এক্স পরিমাণ যদি বিক্রিয়া করে তাহলে এখানে তৈরি হবে কিন্তু 2x। আগে যেটা বললাম স্টয়কিওমেট্রি 2 গুণ রয়েছে তাই 2x। যদি শুধু সিও হতো তাহলে জাস্ট x হতো। আচ্ছা, এখানে ইকুইলিব্রিয়ামের প্রেসার, ইকুইলিব্রিয়াম প্রেসার, আমি কেপি এর ভ্যালু বের করতে যাচ্ছি তাই দরকার। ইকুইলিব্রিয়াম প্রেসার হচ্ছে পি, পি হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রেসার। আমরা জানি পার্শিয়াল প্রেসার সমান মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, তাই না? এই ফর্মুলাটা পড়েছি আমি, এটা ক্যাপিটাল পি দিয়েই না হয় লিখি, ক্যাপিটাল পি দেওয়া হয়, ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি। মোল ফ্র্যাকশন এটা হচ্ছে স্মল পি, পার্শিয়াল প্রেসার হচ্ছে স্মল পি, মোল ফ্র্যাকশন টোটাল প্রেসার। এবার এই রিয়াকশনে আমার মোল ফ্র্যাকশন দরকার। অ্যাকচুয়ালি কেপির এক্সপ্রেশন যদি আমি লিখতে চাই, এখানে কেপির এক্সপ্রেশন হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ সিও তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ CO2, এটা কার্বন তো আসবে না। তো এটা বের করতে গেলে আমাকে তো এই পার্শিয়াল প্রেসার দরকার, প্রত্যেকটার পার্শিয়াল প্রেসার দরকার। পার্শিয়াল প্রেসার কি করে বের করব? পার্শিয়াল প্রেসার হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। তাহলে এখানে এর মোল ফ্র্যাকশন, আমি যদি সিও এর পার্শিয়াল প্রেসার চাই, লিখি পার্শিয়াল প্রেসার অফ সিও মানে মোল ফ্র্যাকশন অফ সিও, কাই অফ সিও আর কি, মোল ফ্র্যাকশন অফ সিও ইনটু টোটাল প্রেসার। টোটাল প্রেসার হচ্ছে পি, পার্শিয়াল প্রেসার অফ সিও এটার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ CO2, তার মানে মোল ফ্র্যাকশন অফ CO2 ইনটু টোটাল প্রেসার। এটা তো স্কোয়ার হবে না কারণ পি অফ CO2 তে স্কোয়ার নেই। তার মানে কি দাঁড়ালো? মোল ফ্র্যাকশন অফ CO বাই মোল ফ্র্যাকশন অফ CO2 ইনটু পি স্কোয়ার বাই পি, মানে পি। ভালো কথা। এবার এই মোল ফ্র্যাকশন অফ CO এটা কি করে বের করব? ইকুইলিব্রিয়ামে CO2 ছিল এত মোল আর CO ছিল এত মোল, তাহলে টোটাল মোল কত ছিল ইকুইলিব্রিয়ামে? টোটাল মোল অ্যাট ইকুইলিব্রিয়াম, টোটাল মোল এইটা ছিল 1 মাইনাস এক্স মোল, এটা ছিল 2x মোল, তাহলে টোটাল 1 মাইনাস এক্স প্লাস 2x, তার মানে 1 প্লাস এক্স মোল। টোটাল ছিল এত মোল, তার মধ্যে CO2 ছিল 1 মাইনাস এক্স মোল, তাহলে মোল ফ্র্যাকশন অফ CO2 কত? CO2 এর মোল মানে 1 মাইনাস এক্স বাই টোটাল মোল মানে 1 প্লাস এক্স। সিমিলারলি CO এর মোল ভগ্নাংশ কত বা মোল ফ্র্যাকশন কত? CO এর মোল ফ্র্যাকশন মানে CO এর মোল বাই টোটাল মোল। CO এর মোল কি 2x বাই টোটাল মোল কি 1 প্লাস এক্স।
এবার তাহলে কাই CO2 পেয়ে গেছি, কাই সিও পেয়ে গেছি, এখানে বসাই। কাই সিও মানে হচ্ছে 2x, এখানে তো একটু ভুল হয়ে গেল, উপরে তো স্কোয়ার ছিল, পি স্কোয়ার বাই পি, কেটে পি হলো, কিন্তু কাই সিও তো স্কোয়ার ছিল। বেশ, 2x বাই 1 প্লাস এক্স, এটার স্কোয়ার, কাই সিও স্কোয়ার বাই কাই সিও2, কাই সিও2 মানে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এটাকে আরো সিম্পলিফাই করি, উপরে হয়ে গেছে 2x এর স্কোয়ার মানে 4x স্কোয়ার, বাই নিচে হচ্ছে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার বাই 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ওকে, উপরেরটা আবার লিখি, 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স, এই নিচে 1 প্লাস এক্স একটা, আর নিচে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, এটা যদি কাটে তাহলে জাস্ট 1 প্লাস এক্স থাকবে, আর এই নিচে 1 মাইনাস এক্স রয়েছে, তার মানে 4x স্কোয়ার বাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আলটিমেটলি আমার কেপি হয়ে যাবে 4x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। না, তার সঙ্গে একটা পি আছে, এই যেখানে একটা পি ছিল, এই পিটা ছিল, এখানেও সেই পিটা থাকবে, এখানেও সেই পিটা থাকবে, এখানেও সেই পিটা থাকবে, 4x স্কোয়ার পি বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এইভাবে আমি কেপি বের করতে পারবো। যদি এক্স আর পি বলে দেয় কেপি বের করতে পারবো, যদি কেপি আর পি বলে দেয় এক্স বের করতে পারবো। এক্স যদি বের করতে পারি তাহলে ইকুইলিব্রিয়ামে কত মোল সিও ছিল বের করতে পারবো, ইকুইলিব্রিয়ামে কত মোল CO2 ছিল বের করতে পারবো। ওকে, পার্শিয়াল প্রেসার অফ সিও বের করতে পারবো, এইভাবে কাই সিও ইন্টু পি করে। বেশ, বোঝা গেছে কি এটুকু? হুম, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভার্সেস গিবস এনার্জি। গিবস এনার্জিটা এখনো পড়িসনি, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে রয়েছে, জাস্ট একটা এনার্জির মতন ভাব। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিনোট করছি আমি কে দিয়ে, কে টা মানে কেপি, কেসি, কে এক্স যা খুশি হতে পারে, আর গিবস এনার্জিকে ডিনোট করা হয় জি দিয়ে, জি ফর গিবস। এদের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস আর টি এলএন কে। ডেল্টা জি জিরো মানে হচ্ছে পাওয়ারে জিরো থাকা, মানে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্টেট। পাওয়ারে জিরো মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্টেট। যাই হোক, ডেল্টা জি মানে অ্যাকচুয়ালি গিবস এনার্জি তো জি, আর ডেল্টা জি মানে এনার্জি চেঞ্জ, গিবস এনার্জি চেঞ্জ। এটা ইকুয়াল টু মাইনাস আর, আর মানে হচ্ছে সেই আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, টি মানে হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, আর এই কে হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই ডেল্টা জির সঙ্গে কে এর আমরা একটা সম্পর্ক পেলাম। এবারে ডেল্টা জি দিয়ে একটা রিয়াকশনের ক্ষেত্রে অনেক কিছু প্রেডিক্ট করা যায়। কোন একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হওয়া মানে রিয়াকশনটা চলা একবার শুরু হলে সে নিজে নিজেই চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। যেমন একটা মোমবাতি, একটা মোমবাতি, মোমবাতি আমি যখন আগুন একবার ধরিয়ে দেবো, তারপরে সে কিন্তু নিজে নিজেই জ্বলতে থাকবে, অর্থাৎ সেটা স্পন্টেনিয়াসলি চলতে থাকবে। এমন নয় যে আমি যতক্ষণ অব্দি আগুন দেবো ততক্ষণ অব্দি ওটা চলবে। স্পন্টেনিয়াস অনেকটা এরকম, কোনো রিয়াকশন এরকম, রিয়াকশন শুরু হচ্ছে, যদি তারপর নিজে নিজেই রিয়াকশনটা হয়ে হয়ে যেতে থাকে, চলতে থাকে, তাহলে বলবো সেটা একটা স্পন্টেনিয়াস রিয়াকশন। তো কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে যদি ডেল্টা জি জিরো, মানে এই যে ডেল্টা জি জিরো, সেটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে লেস দ্যান জিরো, তাহলে ওই রিয়াকশনটাকে আমরা বলবো, এই রিয়াকশনটা হচ্ছে স্পন্টেনিয়াস।
স্পন্টেনিয়াস। যদি ডেল্টা জি 0 গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো নন স্পন্টেনিয়াস। যদি ডেল্টা জি 0 ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে বলবো রিয়াকশন ইজ ইন ইকুইলিব্রিয়াম, রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, ডেল্টা জি 0 লেস দেন 0 মানে এইটা নেগেটিভ হওয়া মানে কে হতে হবে, মানে এই লগ কে বা এলএন কে গ্রেটার দেন 0 হতে হবে। এইটা মানেই ডেল্টা 0 লেস দেন 0 মানেই হচ্ছে লগ কে গ্রেটার দেন 0, তার মানেই হচ্ছে কে গ্রেটার দেন 1, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গ্রেটার দেন 1। কে গ্রেটার দেন 1 মানে ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে, ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে। কোন একটা রিয়াকশন এ থেকে বি, এ থেকে বি হওয়াটাকে আমরা ফরওয়ার্ড রিয়াকশন বলবো, বি থেকে এ হওয়াটাকে ব্যাকওয়ার্ড রিয়াকশন বলবো। তাই যখন ডেল্টা জি 0 লেস দেন 0 রিয়াকশনটা স্পন্টেনিয়াস, তখন এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে লগ কে হবে গ্রেটার দেন 0, লগ কে গ্রেটার দেন 0 মানে কে হতে হবে গ্রেটার দেন 1, আর কে গ্রেটার দেন 1 মানে রিয়াকশনটা ফরওয়ার্ডের দিকে বেশি যাবে। এটার আবার কারণ একটুখানি যদি বলি, এই রিয়াকশন এ থেকে বি তে যাচ্ছে, ফরওয়ার্ডের রেট যদি রেট কনস্ট্যান্ট যদি কে এফ হয়, ব্যাকওয়ার্ডের রেট কনস্ট্যান্ট যদি কে বি হয়, তাহলে কে ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয় কে এফ বাই কে বি। এবার কে এখানে গ্রেটার দেন 1, এটা যদি একের থেকে বড় হতে হয়, একের থেকে বড় হতে হয় তাহলে কে এফটা বেশি হতে হবে, নাহলে তো একের থেকে বড় হবে না। কে এফটা বেশি হওয়া মানে ঠিক ফরওয়ার্ডের দিকে রিয়াকশনটা বেশি যাওয়া, ফরওয়ার্ড রিয়াকশনের রেট বেশি, দ্যাটস ইট। অন্যদিকে ডেল্টা জি 0 লেস দেন 0 মানে নন স্পন্টেনিয়াস, তাহলে এখানে লগ কে লেস দেন 0, লগ কে লেস দেন 0 হলে কে লেস দেন 1, কে লেস দেন 1 মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশন। অন্যদিকে ডেল্টা জি 0 এটা মানে হচ্ছে লগ কে সমান 0, এটার মানে হচ্ছে কে ইকুয়াল টু 1। আরো কয়েকটা জিনিস, যদি ডেল্টা জি 0 ভেরি ভেরি নেগেটিভ হয়, ভেরি ভেরি মাচ নেগেটিভ, অনেকটা নেগেটিভ হয়, তাহলে রিয়াকশনটা খুব খুব স্পন্টেনিয়াস। খুব খুব স্পন্টেনিয়াস মানে কে অনেক বড়, গ্রেটার দেন 1। ফার্স্ট ইকুয়েশনটা দেখ, ডেল্টা 0 লেস দেন 0, আমি বলছি ডেল্টা 0 অনেকটা নেগেটিভ, তার মানে অনেকটা লেস দেন 0, অনেক লেস দেন 0, অনেক লেস দেন 0 মানে অ্যাকচুয়ালি কে একের থেকে অনেক বড়। কে একের থেকে অনেক বড় মানে রিয়াকশন অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট, রিয়াকশন যেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বেশ, হলো। এটুকু কি বোঝা গেছে? কোথাও কোনো কনফিউশন? না স্যার। ওকে, এরপর আজকের লাস্ট টপিক মেবি, লাস্ট টপিক এরপর আজকের, কিন্তু টপিকটা অনেক বড়, বড় এবং খুব ইম্পর্টেন্টও। সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইকুইলিব্রিয়াম। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইকুইলিব্রিয়াম। এই যে একটা ইকুইলিব্রিয়ামের কথা আমরা বলছি শুরু থেকে, ধরো এ থেকে বি হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি, এ থেকে বিও তৈরি হচ্ছে, বি থেকে এও তৈরি হচ্ছে, এবং ইকুইলিব্রিয়ামে আছে আমি তখনই বলবো যে এ থেকে যে পরিমাণ বি তৈরি হচ্ছে, বি থেকে সেই পরিমাণ এ তৈরি হচ্ছে। আলটিমেটলি রিয়াকশন দেখে যেন মনে হচ্ছে রিয়াকশন থেমে গেছে, মনে হচ্ছে যেন এ থেকে বি তে আর কনভার্সন হচ্ছে না। রিয়াকশনের শুরুতে এ থেকে বি তৈরি হচ্ছিল খুব, একটা সময় গিয়ে মনে হচ্ছে যেন এ থেকে আর বি তৈরি হচ্ছে না, কিন্তু তখন অ্যাকচুয়ালি ঘটনা কি হচ্ছে, তখন অ্যাকচুয়ালি এ থেকে যে পরিমাণে বি তৈরি হচ্ছে, যে রেটে বি তৈরি হচ্ছে, বি থেকে সেই রেটে আবার রিভার্স রিয়াকশনটা হচ্ছে। তাই দুটো যেহেতু একই সঙ্গে একই রেটে চলতে থাকছে, মনে হচ্ছে যেন রিয়াকশনটা থেমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়াকশন থেমে যায় না। সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম।
তো এই যে ইকুইলিব্রিয়াম, এবং ইকুইলিব্রিয়ামকে ডিফাইন করার জন্য আমরা বিভিন্ন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা বললাম, কেপি, কেসি, কে এক্স। তো এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটার উপর কোন কোন ফ্যাক্টর এটাকে এফেক্ট করে, বা একটা ইকুইলিব্রিয়াম তাকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে। একটা ইকুইলিব্রিয়াম মানে এই ইকুইলিব্রিয়ামে এ এর কিছুটা কনসেন্ট্রেশন থাকবে, বি এর কিছুটা কনসেন্ট্রেশন থাকবে, এটা ফিক্সড। কোন একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন ফিক্সড। কিন্তু যদি আমি ইকুইলিব্রিয়ামের মধ্যে কোনো একটা কিছু চেঞ্জ করে দিই, আমি হয়তো একটু প্রেসার বাড়িয়ে দিলাম, তাহলে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেমন চেঞ্জ হবে। হয়তো একটু টেম্পারেচার বাড়িয়ে দিলাম, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেমন চেঞ্জ হবে। বা এ থেকে কি তখন আরো বেশি বি তৈরি হবে, বা বি থেকে কি বেশি এ তৈরি হবে। যদি আমি এই রিঅ্যাকশন চলছে, ইকুইলিব্রিয়ামে আছে, আমি যদি একটু এ বাইরে থেকে যোগ করে দিই, এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকে এ, এরকম একটা ইকুইলিব্রিয়াম আছে, বাইরে থেকে একটু এ যোগ করে দিলাম, বা বাইরে থেকে একটু বি যোগ করে দিলাম, বা কিছুটা বি রিঅ্যাকশন চলতে চলতে রিঅ্যাকশন থেকে তুলে নিলাম, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের বা ইকুইলিব্রিয়ামের কিরকম পরিবর্তন হবে, সেটাই অ্যাকচুয়ালি আমরা দেখবো। যে ফ্যাক্টরস এফেক্টিং ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামটার উপর মানে বিভিন্ন ফ্যাক্টর আমি যদি বাইরে থেকে বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করি কিছু কিছু কন্ডিশন, তাহলে ইকুইলিব্রিয়ামটা কিরকম ভাবে চেঞ্জ হয়। তো এটা পড়ার জন্য একটা খুব বিখ্যাত সূত্র আছে, এবং আমার খুব প্রিয় একটা সূত্র, সেটা হচ্ছে লে সেটেলিয়ার্স প্রিন্সিপাল। বাংলায় বেশ বলে লা শাতেলিয়ারের প্রিন্সিপাল, লে সেটেলিয়ার্স প্রিন্সিপাল। আমি খুব শর্টে এল সি প্রিন্সিপাল লিখবো, এরকম বারবার এত বড়টা না লিখে, লা সেটেলিয়ার্স প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল কি বলছে, এই প্রিন্সিপালটা আমার খুব প্রিয় এই কারণে যে আমাদের ডেইলি লাইফে এই ফর্মুলাটার খুব ইউজ আছে। আগে দেখে নি ফর্মুলাটা কি বলছে। বলছে ধরো একটা ইকুইলিব্রিয়াম ছিল এ থেকে বি, বেশ ভালো আছে, এর ইকুইলিব্রিয়ামে আছে। আমি যদি এমন কোনো ভাবে এই ইকুইলিব্রিয়ামটাকে এফেক্ট করি যে এই ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে যায়, আমি এই ইকুইলিব্রিয়ামটা চলছে, এই রিঅ্যাকশনটা চলছে, একটা ইকুইলিব্রিয়ামে আছে, আমি বাইরে থেকে এমন কিছু ঘটনা সৃষ্টি করলাম যাতে এই ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হলো মানে ইকুইলিব্রিয়ামে এ এর পরিমাণ কিছুটা ছিল, বি এর পরিমাণ কিছুটা ছিল, সেগুলো চেঞ্জ হয়ে গেল, আমি একটু ডিস্টার্ব করলাম তাই। তাহলে এই ইকুইলিব্রিয়াম নিজেকে এমন ভাবে ওরিয়েন্ট করবে, নিজেকে এমন ভাবে চেঞ্জ করবে যাতে আমি মানে বা আমার জন্য এই ইকুইলিব্রিয়ামের যে চেঞ্জটা হয়েছে সেটা যতটা সম্ভব নিউট্রালাইজ হয়। আবার বলি, আহ ধরো আহ আমাদের কোভিড এর আগে আমাদের লাইফ খুব ভালো চলছিল, একটা ইকুইলিব্রিয়ামে ছিলাম আমরা সবাই, সবাই সবার কাজ করছিলাম, খুব সুন্দর চলছিল। অর্থাৎ আমাদের সিস্টেম একটা ইকুইলিব্রিয়ামে ছিল। হঠাৎ করে কোভিড আসার জন্য কি হলো, আমাদের ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, অনেক কিছু পাল্টে গেল, চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ বাইরে থেকে একটা ফ্যাক্টরের জন্য আমরা যে ইকুইলিব্রিয়ামে ছিলাম সেই ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা চেষ্টা করব যে ওই ইকুইলিব্রিয়ামটা, আমরা যে আগে যে ইকুইলিব্রিয়ামে ছিলাম সেই ইকুইলিব্রিয়ামে আমরা কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি। আমাদের সবসময় চেষ্টা এটা থাকবে যে যার জন্য আমাদের ইকুইলিব্রিয়ামটা ব্যাহত হলো, আমাদের ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে গেল, সেই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা যতটা কমানো যায়। অর্থাৎ কোভিড এর জন্য আমাদের জীবনধারার যে যে পরিবর্তনগুলো হলো, সেই পরিবর্তনগুলোকে যত সম্ভব কমিয়ে আমরা খুব তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম, আবার সেই ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করতে পারি, এই চেষ্টাটা আমাদের সবসময় থাকবে। রিঅ্যাকশনের ক্ষেত্রেও তাই। এই রিঅ্যাকশনের যে ইকুইলিব্রিয়াম রয়েছে, এই ইকুইলিব্রিয়ামে যদি বাইরে থেকে আমি কোনো কিছু কোনোভাবে এই ইকুইলিব্রিয়ামটাকে আমি এফেক্ট করলাম, এমন কিছু করলাম যাতে ইকুইলিব্রিয়ামটা এফেক্ট করলো, তাহলে এই ইকুইলিব্রিয়াম নিজেকে এমন ভাবে চেঞ্জ করবে যাতে আমি যে বাইরে থেকে যে এফেক্ট গুলো দিয়ে ইকুইলিব্রিয়ামকে চেঞ্জ করানোর চেষ্টা করেছিলাম, এই চেঞ্জটা যতটা সম্ভব নিউট্রালাইজ হয়, যতটা সম্ভব কমে যায়, যতটা সম্ভব ওভারকাম করা যায়। এটাই হচ্ছে লা সেটেলিয়ার্স প্রিন্সিপাল। খুব সুন্দর ইউজ আছে এর, আমরা দেখবো এক এক করে।
তার আগে দেখে নিই যে আমরা এখানে বললাম যে ফ্যাক্টরস এফেক্টিং ইকুইলিব্রিয়াম। একটা ইকুইলিব্রিয়াম কত রকম ভাবে এফেক্ট হতে পারে, কোন কোন প্যারামিটার আছে যারা ইকুইলিব্রিয়ামকে এফেক্ট করতে পারে। প্রথম, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট। আমি কি করতে পারি, মানে আমি কত রকম ভাবে ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করতে পারি সেটা দেখ। আমি এই এ এর কনসেন্ট্রেশনটাকে চেঞ্জ করে দিতে পারি। হয়তো এ থেকে বি রিঅ্যাকশন হচ্ছে, আমি বাইরে থেকে কিছুটা এ যোগ করে দিলাম আবার, তাহলে কি ইকুইলিব্রিয়ামের যে কনসেন্ট্রেশন ছিল সেই কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেল। হয়তো আমি রিঅ্যাকশন চলতে চলতে এ কিছুটা রিঅ্যাকশন থেকে তুলে নিলাম, বা বি কিছুটা যোগ করলাম, বা বি কিছুটা তুলে নিলাম, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমি চেঞ্জ করলাম। এভাবে আমি ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করতে পারি। সেকেন্ড, চেঞ্জ ইন প্রেসার অর ভলিউম। আমি রিঅ্যাকশনের প্রেসার চেঞ্জ করে দিলাম, যে 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 পাত্রে রিঅ্যাকশন হচ্ছিল আমি তার প্রেসার চেঞ্জ করে দিলাম, তাহলে ইকুইলিব্রিয়ামে এফেক্ট পড়বে। আমি তার ভলিউম চেঞ্জ করে দিলাম, এফেক্ট পড়বে। এভাবে আমি ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করতে পারি। আমি চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার, আমি ইকুইলিব্রিয়ামের টেম্পারেচারটাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে যাবে। আমি ক্যাটালিস্ট অ্যাড করতে পারি, CATALYST, বাইরে থেকে একটা ক্যাটালিস্ট হয়তো অ্যাড করে দিলাম। অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, বাইরে থেকে আমি কোনো ইনার্ট গ্যাস অ্যাড করতে পারি। ইনার্ট বলতে বোঝানো হচ্ছে যে এ এবং বি এর সঙ্গে রিঅ্যাকশন করে না এমন গ্যাস। ইনার্ট গ্যাস বলতে এখানে কিন্তু ওই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরকম বোঝানো হচ্ছে না। এই রিঅ্যাকশনের রেসপেক্টে ইনার্ট, মানে এই রিঅ্যাকশনে কোনো এফেক্ট করবে না এরকম। তো এত রকম ভাবে আমি ডিস্টার্ব করতে পারি। দেখা যাক, তো আমি এক এক করে এত রকম ভাবে ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করব, এবং আমি দেখব ইকুইলিব্রিয়াম কিভাবে আমি যে ডিস্টার্বটা করছি তার জন্য ইকুইলিব্রিয়ামে যে চেঞ্জ হচ্ছে সেটাকে ও কিভাবে কাউন্টার করে। লাশাদেলের প্রিন্সিপাল তাই তো বলছে যে আমি যদি ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করি, ইকুইলিব্রিয়াম নিজে এমন ভাবে চেঞ্জ হবে যাতে আমি যে চেঞ্জটা ইকুইলিব্রিয়ামে করছি সেটাও কাউন্টার করতে পারে। তাহলে আমি এইভাবে এক এক করে এইভাবে ইকুইলিব্রিয়াম গুলোকে চেঞ্জ করব, করে দেখব যে কিভাবে আমার এই ডিস্টারবেন্স গুলোকে এই ইকুইলিব্রিয়াম কাউন্টার করছে, করে আবার সেই ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে। সব দেখা যাক এক এক করে। প্রথম প্রথম পয়েন্ট হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, আমি কনসেন্ট্রেশন চেঞ্জ করব, তারপর আমরা দেখবো যে রিঅ্যাকশন কিভাবে সেটাকে কাউন্টার করে। ধরো একটা রিঅ্যাকশন লিখছি আমি, এ প্লাস বি থেকে সি তৈরি হচ্ছে, তার একটা ইকুইলিব্রিয়াম। রিঅ্যাকশন একটা ইকুইলিব্রিয়ামে আছে, খুব ভালো করে জায়গাটা বুঝবি। ইকুইলিব্রিয়ামে আছে, আমি কি করলাম, বাইরে থেকে কিছুটা এ অ্যাড করে দিলাম, অ্যাডিং এ। রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে খুব সুন্দর ছিল, এ বি থেকে যতটা সি হচ্ছিল, মানে যে রেটে সি হচ্ছিল, সি থেকে সেই রেটে এ বি ব্যাক করছিল, আবার ইকুইলিব্রিয়ামে ছিল, ফাইন ইকুইলিব্রিয়ামে ছিল। আমি সেই অবস্থায় একটু বাইরে থেকে এ অ্যাড করে দিলাম, তাহলে এই ইকুইলিব্রিয়ামে এ এর কনসেন্ট্রেশন বেড়ে গেল, ইকুইলিব্রিয়ামে এর কনসেন্ট্রেশন বেড়ে গেল। তাহলে ইকুইলিব্রিয়াম চাইবে এ এর কনসেন্ট্রেশন কমানোর, কারণ আগে যা ছিল তার থেকে তো এ বেড়ে গেছে। ইকুইলিব্রিয়াম চাইবে এ বেড়ে গেছে, এরকম তো রাখা যাবে না, কমাতে হবে কমাতে হবে। তাহলে এই রিঅ্যাকশনটা এ এর কনসেন্ট্রেশন কমাবে কিভাবে, রিঅ্যাকশন ফরওয়ার্ডের দিকে গেলে না রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডের দিকে গেলে। দেখো, এ প্লাস বি থেকে সি হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, সি থেকে এ প্লাস বি হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। আমাকে এ এর পরিমাণ কমাতে হবে। আমি যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন করি তাহলেই তো এ কমছে, এ থেকে তো চেঞ্জ হয়ে সি তৈরি হয়ে যাচ্ছে, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে। যখন আমি এ বাড়িয়ে দেব তখন ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন একটু বেড়ে যাবে। ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে মানে রিঅ্যাকশন একটু সামনের দিকে এগোবে, মানে একটু এ প্লাস বি থেকে সি তৈরি হবে, তারপরে আবার ইকুইলিব্রিয়াম চলে আসবে। ধরো আগে 10 মোল এ আর 10 মোল, 10 মোল না, ধরো 5 মোল, 5 মোল বি বিক্রিয়া করে
6 মোল সি তৈরি হচ্ছিল, জাস্ট কথার কথা, এবং এটা একটা ইকুইলিব্রিয়ামে ছিল। আমি এই 10টাকে 15 করে দিলাম, তাহলে রিয়াকশন কি করবে? ফরওয়ার্ডের দিকে রিয়াকশন নেবে না ব্যাকওয়ার্ডের দিকে নেবে? ব্যাকওয়ার্ড হলে তো আবার আরো এ তৈরি হবে, সেটা তো চাইবে না। 10 ছিল 15 হয়ে গেছে, ও চাইবে 15টা কমাবো কিভাবে, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন করবে। ফরওয়ার্ড রিয়াকশনে তো আস্তে আস্তে কমতে থাকবে এর পরিমাণ। দ্যাটস ওয়াই এর কনসেন্ট্রেশন যদি বাড়াই ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে। সিমিলারলি বি এর কনসেন্ট্রেশন যদি বাড়াই, তাহলেও বি এর কনসেন্ট্রেশন বাড়লেও রিয়াকশন চাইবে যে বি এর কনসেন্ট্রেশন কম করার, তাহলেও ফরওয়ার্ড রিয়াকশন হবে, বেশি করে ফরওয়ার্ড রিয়াকশন হবে, ফরওয়ার্ড রিয়াকশন। যদি আমি সি এর কনসেন্ট্রেশন বাড়াই, তাহলে কি হবে? সি এর কনসেন্ট্রেশন যদি বাড়াই, তাহলে রিয়াকশন চাইবে সি এর কনসেন্ট্রেশন কম করতে, কিন্তু ফরওয়ার্ড রিয়াকশন তো সি তৈরি হচ্ছে, তাহলে ও চাইবে ব্যাকওয়ার্ড রিয়াকশন যেতে ভালো হয়, কারণ ব্যাকওয়ার্ড রিয়াকশনেই তো সি নষ্ট হয়ে বা সি বিক্রিয়া করে বি এবং এ তৈরি হয়। তাই আমি সি বাড়িয়ে দিয়েছি, রিয়াকশন চাইবে সি কমাতে, সি কমাবে, তাই ওকে ব্যাকওয়ার্ডে যেতে হবে। তাই সি যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হবে। ফরওয়ার্ড রিয়াকশন ভালো হওয়াকে আমরা বলি, সায়েন্সের ভাষায় আমরা বলি যে ইকুইলিব্রিয়াম রাইট শিফট করছে। ফরওয়ার্ড রিয়াকশন মানে তো এদিক থেকে এদিক, তাই বলবো যে ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করছে, রাইট শিফট শিফট করছে। এখানেও রাইট শিফট করছে, এখানে লেফট শিফট করছে। এই হলো কনসেন্ট্রেশন আমি চেঞ্জ করলাম। এবার একটু অন্যভাবে দেখা যাক এটা কি। রিয়াকশন চলতে চলতে আমি এ কিছুটা তুলে নিলাম, রিয়াকশনের মিডিয়াম থেকে ইকুইলিব্রিয়াম চলছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে, সেখান থেকে এ কিছুটা তুলে নিলাম। এ তুলে নেওয়া মানে ইকুইলিব্রিয়াম থেকে এ এর কনসেন্ট্রেশন কমে গেল। এ এর কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে ইকুইলিব্রিয়াম চাইবে আরো এ তৈরি হোক, এ তো কমে গেছে, তাহলে ইকুইলিব্রিয়াম চাইবে আরো এ তৈরি হোক। তাহলে আরো এ তৈরি হতে গেলে নিশ্চয় ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হতে হবে, কারণ ব্যাকওয়ার্ড রিয়াকশনে এ তৈরি হয়। তাহলে এরকম হলে এর কনসেন্ট্রেশন কমে গেলে ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হবে। ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হওয়া মানে ইকুইলিব্রিয়াম লেফটে শিফট করবে। ব্যাকওয়ার্ড মানে সবসময় লেফট আর ফরওয়ার্ড মানে সবসময় রাইট। যদি ইকুইলিব্রিয়াম থেকে আমি বি তুলে নিই, অর্থাৎ বি এর কনসেন্ট্রেশন কমে গেল, তাহলেও ব্যাকওয়ার্ড লেফট। যদি আমি সি তুলে নিই, সি এর কনসেন্ট্রেশন কমে গেল, সি এর কনসেন্ট্রেশন যদি কমে যায় রিয়াকশন চাইবে যে সি এর কনসেন্ট্রেশন বাড়ানোর, তাহলে সি এর কনসেন্ট্রেশন বাড়াতে গেলে ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে। তাহলে এখানে ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম রাইট শিফট হবে। বল এটা বোঝা গেল কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, এই কনসেপ্টটাই সব জায়গায় মোটামুটি কাজে লাগবে। তাহলে আমি বাইরে থেকে ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করতে গেছিলাম, যে কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিই, একটু ডিস্টার্ব করি, ইকুইলিব্রিয়ামে আছিস, হ্যাঁ একটু ডিস্টার্ব করি, ডিস্টার্ব করলাম, ও তখন রিয়াকশনটাকে একটু শিফট করে নিল, হয় রাইট সাইডে না হয় লেফট সাইডে। তাহলে আমি যে ডিস্টার্বটা করলাম সেটা আলটিমেটলি কোনো কাজ কাজ করলো না। আমি ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব করতে চাইলাম, ও রাইট শিফট হলো বা লেফট শিফট হয়ে ও আবার ইকুইলিব্রিয়াম চলে আসলো। এইভাবে আমার ডিস্টারবেন্স কে ও কাউন্টার করতে পারে। বেশ, একটা এফেক্ট দেখলাম। সেকেন্ড এফেক্ট, চেঞ্জ ইন প্রেসার অর ভলিউম। সেকেন্ড এফেক্ট হচ্ছে চেঞ্জ ইন প্রেসার। প্রেসারটা আগে দেখি। এই ক্ষেত্রে দু তিনটে জিনিস জানার, সেটা হচ্ছে তিনটে কেস আছে। যদি ডেল্টা এন জি, ডেল্টা এন জি কি আমরা তো দেখলাম যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের স্টয়চিওমেট্রি মাইনাস রিঅ্যাকট্যান্টের স্টয়চিওমেট্রি ফর গ্যাসিয়াস স্পিসিস। ডেল্টা এন জি যদি 0 হয়, ডেল্টা এন জি যদি গ্রেটার দেন 0 হয় মানে পজিটিভ হয়, পজিটিভই লিখি, পজিটিভ যদি হয়, ডেল্টা এন জি যদি নেগেটিভ হয়। যদি ডেল্টা এন জি 0 হয়, ডেল্টা এন জি 0 ধরো এ গ্যাস প্লাস 2বি গ্যাস, সেখান থেকে ইকুইলিব্রিয়ামে আছে ধরো 3সি গ্যাস, তাহলে প্রোডাক্টে টোটাল 3 মোল গ্যাস আর রিঅ্যাকট্যান্টে টোটাল 1 মোল আর 2 মোল, 3 মোল গ্যাস, তাহলে ডেল্টা এন কিন্তু 0, ডেল্টা এন জি 0। এরকম কেস, এরকম কেসে কি হবে? এরকম কেসে কিন্তু নো এফেক্ট, প্রেসার চেঞ্জ করলে
ইকুইলিব্রিয়ামে কোনো এফেক্ট পড়বে না। যদি ডেল্টা এন জি পজিটিভ হয়, যেমন একটা এক্সাম্পল দিই, ধরো এ গ্যাস প্লাস বি গ্যাস থেকে 3C গ্যাস তৈরি হচ্ছে, 3C গ্যাস তৈরি হচ্ছে, তাহলে টোটাল প্রোডাক্টের স্টয়চিওমেট্রি হচ্ছে 3 মাইনাস রিঅ্যাকট্যান্টের স্টয়চিওমেট্রি হচ্ছে 1 আর 1 2, তাহলে 1, তার মানে পজিটিভ। তাহলে এই রিঅ্যাকশনে ডেল্টা এন জি কিন্তু পজিটিভ। এখানে কি চেঞ্জ হবে? ডেল্টা এন জি যদি পজিটিভ হয়, এই অবস্থায় যদি আমি প্রেসার বাড়াই, এখানে একটু লক্ষ্য কর ভালো করে, এই ইকুইলিব্রিয়ামে ডেল্টা এন জি পজিটিভ, এখানে 2 মোল গ্যাস, বা তুই দুটোই ভাব যে দুটো গ্যাস রিয়াকশন করে যেন দুটো থেকে তিনটে তৈরি হচ্ছে, একটা এ একটা বি বিক্রিয়া করে 3টে সি তৈরি হচ্ছে, অর্থাৎ দুটো রিয়াকশন করে 3টে জিনিস তৈরি হচ্ছে। এবার একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে যদি দুটো বিক্রিয়া করে 3টে তৈরি হয়, তাহলে এদিক থেকে এদিকে গেলে প্রেসার বেড়ে যাচ্ছে, যত রিয়াকশন হচ্ছে তত প্রেসার বাড়ছে। এই অবস্থায় আমি যদি প্রেসার বাড়াই, এদিক থেকে এদিকে আসলে আমরা দেখছি এই রিয়াকশনের ক্ষেত্রে প্রেসার বাড়ছে। এই অবস্থায় আমি যদি প্রেসার বাড়াই, ইকুইলিব্রিয়াম চাইবে প্রেসার কমানোর, তাহলে লেফট থেকে রাইটের দিকে গেলে প্রেসার বাড়ছে, আমি প্রেসার বাড়িয়ে দিয়েছি, তার মানে এই সিস্টেম চাইবে প্রেসার কমানোর, তাহলে ও নিশ্চয়ই ঠিক অপোজিট রাস্তাটা বেছে নেবে, ও উল্টো দিকে যাবে, উল্টো দিকে গেলে প্রেসার কমবে, তাহলে উল্টো দিকে যাচ্ছে মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হবে, তার মানে ইকুইলিব্রিয়াম শিফট করবে লেফটের দিকে। সিমিলারলি ডেল্টা এন জি নেগেটিভ হলে ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে, ইকুইলিব্রিয়াম শিফট করবে রাইটের দিকে। এটার একটা এক্সাম্পল আমরা দেখি, ধরো ডেল্টা এন জি নেগেটিভ এক্সাম্পল ভাবি, N2 প্লাস 3H2 থেকে 2 অ্যামোনিয়া। এখানে ডেল্টা এন জি কত? ডেল্টা এন জি মানে হচ্ছে 2 মাইনাস 3 মাইনাস 1, 2 মাইনাস 3 প্লাস 1 মানে -2, ডেল্টা এন জি নেগেটিভ। এবার এই রিঅ্যাকশনে দেখ, একটা N2 ছিল আর 3টে H2 ছিল, অর্থাৎ চারজন যদি বিক্রিয়া করে তৈরি হয় 2জন, তার মানে রিঅ্যাকশনের শুরুতে নিশ্চয়ই 4জন ছিল এই জায়গার মধ্যে, এখানে রিঅ্যাকশনের শুরুতে এখানে এখানে একই জায়গায় আছে 2জন, এখানে ছিল 4জন, তাহলে এখানে প্রেসার বেশি ছিল। এই অবস্থায় আমি প্রেসার বাড়িয়ে দিলাম, প্রেসার যদি বাড়িয়ে দিই তাহলে এই সিস্টেম চাইবে প্রেসার কমানোর, প্রেসার কমাতে গেলে ও নিশ্চয়ই ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো করবে, এদিক থেকে এদিকে যাবে, কারণ ব্যাকওয়ার্ড আসলে তো প্রেসার বেড়ে যাচ্ছে, 2 থেকে 4 হয়ে যাচ্ছে, ফরওয়ার্ডে গেলেই তো 4 থেকে 2 হচ্ছে, কমছে, তাই আমি প্রেসার বাড়িয়ে দিয়েছি, তাহলে নিশ্চয়ই ও চাইবে ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো করার, অর্থাৎ এই বাড়তি প্রেসারটাকে কমানোর চেষ্টা করবে। তো প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে, প্রেসার ইনক্রিজ করলে ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে। সিমিলারলি প্রেসার ডিক্রিজ করলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে, সরি, প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড আর প্রেসার ডিক্রিজ করলে ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে, আর তখন রাইট শিফট হবে, উল্টোটা প্রেসার ইনক্রিজ করলে ফরওয়ার্ড, তাহলে প্রেসার ডিক্রিজ করলে ব্যাকওয়ার্ড এবং রাইটটা হয়ে যাবে লেফট। একটু জটিল আছে, নিজে নিজে একটু সময় দিয়ে পড়তে হবে বুঝে বুঝে। এটা কি বোঝা গেল মোটামুটি? একটু একটু হুম। বেশ, পুরোটাই বোঝার জিনিস, তবে এই একসঙ্গে অনেকটা শিখছিস বলে একটু গুলিয়ে যেতে পারে, পরপর দেখবি। আচ্ছা, চেঞ্জ ইন প্রেসার হলো, এবার চেঞ্জ ইন ভলিউম। এটা খুব ইজি, বই দেখে পড়িস, আমি একটু আলোচনা করে দিচ্ছি। আমরা জানি যে প্রেসার যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রেসার বেশি হলে ভলিউম কম হয়, ভি প্রপোর্শনাল টু 1/p, বয়েলের সূত্র পড়েছি আমরা। তাই প্রেসার ইনক্রিজ করলে এখানে প্রেসার ইনক্রিজ করা মানে আলটিমেটলি ভলিউম ডিক্রিজ করা,
তো এফেক্ট একই, যদি ডেল্টা এনজি জিরো হয় নো এফেক্ট, যদি ডেল্টা এনজি পজিটিভ হয় তাহলে প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড ভালো হয়। প্রেসার ইনক্রিজ মানে তো ভলিউম ডিক্রিজ, তার মানে ভলিউম ডিক্রিজ করলে ব্যাকওয়ার্ড ভালো হবে, লেফট ভালো হবে। তাহলে লিখি এখানে ভলিউম যদি ডিক্রিজ করে তাহলে ব্যাকওয়ার্ড ভালো হবে, রিঅ্যাকশন লেফটে যাবে। ব্যাকওয়ার্ড ভালো হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে, ইকুইলিব্রিয়াম লেফটে যাবে ডেল্টা এনজি গ্রেটার দেন জিরো হলে। ডেল্টা এনজি লেস দেন জিরো হলে ভলিউম ডিক্রিজ করলে ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে, রিঅ্যাকশন রাইটে যাবে। ভলিউম ডিক্রিজ করলে যদি এটা হয়, ভলিউম ইনক্রিজ করলে ফরওয়ার্ডে যাবে এবং লেফট হয়ে যাবে রাইট। ভলিউম ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হবে, লেফট। একদম প্রেসারে যেটা ছিল তার উল্টো। এবার তো ইকুইলিব্রিয়ামকে আমি অনেক রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছি, ও ঠিক ম্যানেজ করে নিচ্ছে। ভলিউম চেঞ্জ করলাম, ও ফরওয়ার্ডে বা ব্যাকওয়ার্ডে গিয়ে আবার ইকুইলিব্রিয়ামে চলে আসছে। প্রেসার চেঞ্জ করছি, তাও ঠিক। কনসেন্ট্রেশন চেঞ্জ করছি, তবু আবার সে ইকুইলিব্রিয়ামে চলে আসছে। কনসেন্ট্রেশন দেখলাম, প্রেসার দেখলাম, ভলিউম দেখলাম, টেম্পারেচার দেখবো এবার। এবার একটা রিঅ্যাকশন আমি টেম্পারেচার চেঞ্জ করব। এফেক্ট অফ টেম্পারেচার। আমরা জানি যে রিঅ্যাকশনে হয় হিট তৈরি হয়, না হয় হিট অ্যাবজর্ব হয়, কোনো না কোনো একটা হয় বেশিরভাগ রিঅ্যাকশনে। যে রিঅ্যাকশনের ক্ষেত্রে হিট রিলিজ হয়, হিট রিলিজ হয় সেই রিঅ্যাকশনকে আমরা বলি এক্সোথার্মিক রিঅ্যাকশন। হিট রিলিজ হচ্ছে, এক্সোথার্মিক। এরকম লেখা হয় ডেল্টা এইচ। ডেল্টা এইচ কে বলা হয় চেঞ্জ ইন এনথ্যালপি। থার্মোডাইনামিক্সে পড়বি, চেঞ্জ ইন এনথ্যালপি। ডেল্টা এইচ কে বলা হয় নেগেটিভ, অর্থাৎ লেস দেন জিরো। হিট রিলিজ হলে রিঅ্যাকশনকে আমি এক্সোথার্মিক রিঅ্যাকশন বলি, এবং সেটাকে আমি বলি ডেল্টা এইচ লেস দেন জিরো। ওই রিঅ্যাকশনকে এক্সোথার্মিক মানে ডেল্টা এইচ লেস দেন জিরো। কোনো রিঅ্যাকশনে যদি হিট অ্যাবজর্ব হয়, হিট অ্যাবজর্ব হয়, তাহলে আমি বলবো যে রিঅ্যাকশনটা এক্সোথার্মিক না, উল্টোটা এন্ডোথার্মিক। তার ক্ষেত্রে ডেল্টা এইচ গ্রেটার দেন জিরো হবে। এই মোটামুটি কনসেপ্ট। আমি একটা এক্সাম্পল দিই। N2 প্লাস O2, N2 ও গ্যাস, O2 ও গ্যাস, এখান থেকে যদি 2NO নাইট্রাস অক্সাইড গ্যাস তৈরি হয়, তাহলে এই রিঅ্যাকশনে ডেল্টা এইচ এর ভ্যালু হয় প্লাস 180 কিলো জুল। ডেল্টা এইচ পজিটিভ, তার মানে এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা, ডেল্টা এইচ পজিটিভ মানে ডেল্টা এইচ গ্রেটার দেন জিরো, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক হলো। ডেল্টা এইচ এটা মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন, ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক। তাহলে এখান থেকে এইটা তৈরি হলে রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক, অর্থাৎ হিট অ্যাবজর্ব করে। ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয়, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা এক্সোথার্মিক বলবো আমি, এক্সোথার্মিক। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি? এই রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কিন্তু 2NO এখান থেকে N2 প্লাস O2, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি ডেল্টা এইচ মানে এটা হয়, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ হবে মাইনাস 180 কিলো জুল। মাইনাস বলে ডেল্টা এইচ লেস দেন জিরো, তাই এক্সোথার্মিক। যদি এভাবে হতে পারে যে ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয়, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এক্সোথার্মিক হবে। আরেকটা রিঅ্যাকশন লিখি, N2 প্লাস 3H2 সবগুলোই গ্যাস, এখান থেকে 2 অ্যামোনিয়া।
এই ক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে -92.5 কিলোজুল। তার মানে ফরওয়ার্ড রিয়াকশনটা ডেল্টা এইচ নেগেটিভ। তাহলে এখানে ফরওয়ার্ড রিয়াকশনে ডেল্টা এইচ নেগেটিভ, তার মানে ডেল্টা এইচ নেগেটিভ মানে এই যে ডেল্টা এইচ লেস দ্যান 0, তার মানে এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে হিট রিলিজ হয়, এই রিয়াকশনে হিট বেরোয়। রিয়াকশন যত হয় তত হিট বেরোয় রিয়াকশন থেকে, অর্থাৎ আমি যে পাত্রে রিয়াকশন করবো পাত্রটা গরম হতে থাকবে, তার মানে এটাই বোঝায় এক্সোথার্মিক। ফরওয়ার্ড রিয়াকশন যদি এক্সোথার্মিক হয় তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে যাবে এন্ডোথার্মিক। এটুকু বোঝা গেছে। এবার আমি ইকুইলিব্রিয়ামকে একটু ডিস্টার্ব করার চিন্তা করি। ধরো একটা এক্সোথার্মিক রিয়াকশন, ধরো এই রিয়াকশনটা, অর্থাৎ এই রিয়াকশনের ফরওয়ার্ড রিয়াকশনটা, এই রিয়াকশনের ফরওয়ার্ড পার্টটুকু, এটা তো এক্সোথার্মিক। তো এই রিয়াকশনের ক্ষেত্রে আমি টেম্পারেচার বাড়িয়ে দিলাম, কি হবে? আচ্ছা, এই রিয়াকশনে ফরওয়ার্ডের দিকে ডেল্টা এইচ নেগেটিভ মানে হিট রিলিজেস, অর্থাৎ এই রিয়াকশনটা যদি ফরওয়ার্ডের দিকে যায় তাহলে হিট রিলিজ হয়, মানে হিট তৈরি হয়, হিট রিলিজ হয়। তাহলে ফরওয়ার্ড দিকে গেলে যদি হিট তৈরি হয়, তাহলে ব্যাকওয়ার্ডের দিকে গেলে হিট অ্যাবজর্ব হবে। খুব ভালো কথা। এই অবস্থায় আমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি। টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই তাহলে এই রিয়াকশন চাইবে, এই ইকুইলিব্রিয়াম চাইবে টেম্পারেচার কমানোর। যে দিকে গেলে টেম্পারেচার কমবে ইকুইলিব্রিয়ামটা সেদিকে যেতে চাইবে। তাহলে দেখো, ফরওয়ার্ড দিকে গেলে হিট তৈরি হয়, ব্যাকওয়ার্ডের দিকে গেলে হিট অ্যাবজর্ব হয়, তাহলে নিশ্চয়ই এই ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ডের দিকে যেতে চাইবে, কারণ ব্যাকওয়ার্ডের দিকে গেলেই এই হিট অ্যাবজর্ব হয়ে যাবে। হিট অ্যাবজর্ব হওয়া মানে তো টেম্পারেচার কমে যাওয়া। তাই আমি যে টেম্পারেচার বাড়িয়েছি, এই টেম্পারেচার বৃদ্ধির জন্য আমি যে টেম্পারেচারটা বাড়িয়েছি, এই রিয়াকশন চাইবে সেই টেম্পারেচারটা আবার কমানোর। এই টেম্পারেচার কমানোর জন্য কি করবে? ও ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো করবে। ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো করলে হিট অ্যাবজর্ব হবে, হিট অ্যাবজর্ব হলে টেম্পারেচার কমে যাবে। তাই কোন একটা এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে, এই যে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে, মানে যেখানে ডেল্টা এইচ লেস দেন 0, এক্ষেত্রে যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা লেফটে শিফট করবে। তাহলে উল্টোটা এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে, এন্ডোথার্মিক মানে ডেল্টা এইচ গ্রেটার দেন 0, এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়াই তাহলে ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে, সুতরাং রাইট শিফট হবে ইকুইলিব্রিয়াম। টেম্পারেচার বাড়ালেই হয়, তাহলে টেম্পারেচার যদি কমাই তাহলে ফরওয়ার্ড ভালো হবে, মানে ঠিক উল্টোটা আর কি। এক্সোথার্মিকের ক্ষেত্রে যদি টেম্পারেচার অন্য কালি দিয়ে লিখি, যদি টেম্পারেচার না বাড়িয়ে যদি টেম্পারেচার কমাই তাহলে নিশ্চয়ই ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে, ইকুইলিব্রিয়ামটা রাইটে শিফট করবে। যদি এখানে টেম্পারেচার না বাড়িয়ে টেম্পারেচার কমাই তাহলে ফরওয়ার্ড না হয়ে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ভালো হবে, ইকুইলিব্রিয়ামটা লেফটে শিফট করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। বাহ, চলো এবার অল্প একটু জিনিস আছে। অনেক রকম এফেক্ট দেখলাম আমরা। এবার এফেক্ট হচ্ছে এফেক্ট অফ ক্যাটালিস্ট। আমি একটা বাইরে থেকে ক্যাটালিস্ট অ্যাড করে দিলাম, অ্যাডিশন অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট। দিব্যি একটা রিয়াকশন এ থেকে বি চলছিল, ইকুইলিব্রিয়ামে ছিল, আমার তো কাজ নেই, আমি একটুখানি ক্যাটালিস্ট নিলাম, নিয়ে এই রিয়াকশনে অ্যাড করে দিলাম। ক্যাটালিস্ট অ্যাড করলে কি হয়? ক্যাটালিস্ট অ্যাড করলে এ থেকে বি তৈরি হওয়ার রেটকে আমি বলছি আর এফ, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশনের রেট। উল্টো রিয়াকশনটা বি থেকে এ হচ্ছে আর বি বলছি, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমরা লিখতে পারি আর ফরওয়ার্ড বাই আর ব্যাকওয়ার্ড। ক্যাটালিস্ট অ্যাড করলে কি হয়? রিয়াকশনের রেট বেড়ে যায়, ফরওয়ার্ড রিয়াকশনের রেটও বেড়ে যায়,
ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটও বেড়ে যায়। ধরো আগে ফরওয়ার্ড রিয়াকশন ছিল ক্যাটালিস্ট অ্যাড করার আগে, বিফোর আফটার, ক্যাটালিস্ট অ্যাড করার আগে পরে। আর এফ ছিল হচ্ছে 10, আর বি ব্যাকওয়ার্ডের রেট ছিল 5, তাহলে কে কত ছিল, কে ইকুইলিব্রিয়াম কত ছিল, আর এফ বাই আর বি মানে 10/5 সমান 2। আফটার অ্যাডিং ক্যাটালিস্ট অ্যাড করার পর, ক্যাটালিস্ট ফরওয়ার্ড রিয়াকশন কেও যত গুণ বাড়ায় ব্যাকওয়ার্ড কেও তত গুণ বাড়ায়। তাহলে ফরওয়ার্ড কে 10 থেকে বাড়িয়ে দেখা যাচ্ছে ও 20 করে দিল, ডাবল করে দিল রেটটাকে। ও ব্যাকওয়ার্ড রিয়াকশন কেও তাহলে ডাবল করে দিল, এটাই ক্যাটালিস্টের ধর্ম। তাহলে 5 থেকে ও ডাবল করে দিল, 10 করে দিল। এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয় তাহলে, আর এফ মানে 20 বাই ব্যাকওয়ার্ড 10 সমান 2। অর্থাৎ ক্যাটালিস্ট অ্যাড করার আগেও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যা, ক্যাটালিস্ট অ্যাড করার পরেও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু তাই। অর্থাৎ ক্যাটালিস্ট অ্যাড করলে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কোনো দিকেই শিফট করবে না। ইফ আই অ্যাড catalyst, equilibrium will neither shift right nor left, রাইটেও না লেফটেও না। কিন্তু একটা কি হয়, ক্যাটালিস্ট অ্যাড করলে ইকুইলিব্রিয়াম টাইম ফাস্ট হয়ে যায়। এটা যদিও অন্যরকম বিষয়, জাস্ট এই প্রসঙ্গতে আমি বলে রাখলাম। আগে ইকুইলিব্রিয়াম তৈরি হতো, রিয়াকশনে আমি এ দিলাম, রিয়াকশনে আমি এ দিয়ে বিক্রিয়া করানো শুরু করছি। আগে যদি 20 মিনিট পর ইকুইলিব্রিয়াম আসতো, মানে এ আর বি এর মধ্যে ইকুইলিব্রিয়াম আসতো, ক্যাটালিস্ট অ্যাড করার পর 20 মিনিটটা দেখা যাচ্ছে 10 মিনিট হবে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করবে একটু তাড়াতাড়ি। তার মানে এই নয় যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাবে বা এ এবং বি এর কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে এরকম। তো ক্যাটালিস্ট অ্যাড করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না, তাই ক্যাটালিস্ট অ্যাড করলে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড রিয়াকশন কোনোটাই বাড়ে না, কিন্তু ইকুইলিব্রিয়াম আসার টাইমটা এগিয়ে যায়। এটাই হচ্ছে ক্যাটালিস্টের গল্প। লাস্ট এফেক্ট, সরি, লাস্ট এফেক্ট আমরা কি দেখেছিলাম একটুখানি দেখে নিই। হ্যাঁ, কনসেন্ট্রেশন হয়ে গেছে, প্রেসার ভলিউম হয়ে গেছে, টেম্পারেচার হয়ে গেছে, ক্যাটালিস্ট হয়ে গেছে, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস। অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস অ্যাড করলে কি হবে? ইনার্ট গ্যাসকে দুই রকম ভাবে অ্যাড করা যায়। at constant volume, at constant pressure। ভালো করে বুঝবি লাস্ট টপিক, এটা মানে লাস্ট এফেক্ট খুব কেয়ারফুলি লক্ষ্য কর। আমি একটা পাত্র এরকম নিলাম, এর উপরে আমি একটা এরকম পিস্টন রাখছি, ধরো এখান থেকে এরকম একটা পিস্টন আছে। আমি এখানে ইনার্ট গ্যাস অ্যাড করব, কিন্তু ভলিউম কনস্ট্যান্ট রাখবো। ধরো এখানে N2 প্লাস 3H2 এরা ইকুইলিব্রিয়ামে আছে, 2 অ্যামোনিয়া, এই ইকুইলিব্রিয়ামটা এর মধ্যে রয়েছে। এই ইকুইলিব্রিয়ামে প্রত্যেকের তো একটা নির্দিষ্ট পার্শিয়াল প্রেসার রয়েছে। এই এখানকার এখন টোটাল প্রেসার কি, পি টোটাল মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ N2 প্লাস পার্শিয়াল প্রেসার অফ H2 প্লাস পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া। সবার পার্শিয়াল প্রেসার যোগ করলে টোটাল প্রেসার হয়। এর মধ্যে আমি ইনার্ট গ্যাস অ্যাড করছি, কিন্তু ইনার্ট গ্যাস অ্যাড করে আমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখবো।
তার মানে আমি পিস্টনটা যেখানে ছিল আমি কিন্তু পিস্টনটা সরাবো না, কারণ পিস্টন সরালেই তো আমার ভলিউম চেঞ্জ হয়ে যাবে। এখানে ইকুইলিব্রিয়ামটা এখানেও আছে, N2 + 3H2 থেকে 2 অ্যামোনিয়া। এখানে আমি ইনার্ট গ্যাস অ্যাড করেছি, আইজি ইনার্ট গ্যাস অ্যাড করেছি। এখন টোটাল প্রেসার কি আছে বলতো? এখন টোটাল প্রেসার আছে P(N2) + P(H2) + P(অ্যামোনিয়া) প্লাস ইনার্ট গ্যাস যোগ করেছি, এরও পার্শিয়াল প্রেসার থাকবে, P(ইনার্ট গ্যাস)। আগে টোটাল প্রেসার যা ছিল এখন টোটাল প্রেসার তো তাই নেই, টোটাল প্রেসার বেড়ে গেছে। তো ভলিউম একই আছে, আমি আরেকটা গ্যাস যোগ করে দিয়েছি, তাহলে প্রেসার নিশ্চয়ই বেড়ে গেছে, টোটাল প্রেসার বেড়ে গেছে, কারণ এই জিনিসটা অ্যাড হয়েছে। কিন্তু যেহেতু ভলিউম কনস্ট্যান্ট আছে, ভেরি কেয়ারফুলি শুনবি, যেহেতু ভলিউম কনস্ট্যান্ট আছে, তাই এই পার্শিয়াল প্রেসার গুলো কিন্তু চেঞ্জ হবে না, এই পার্শিয়াল প্রেসার গুলো কিন্তু চেঞ্জ হবে না। এইটা যোগ হয়েছে তাই এটা বেড়েছে, কিন্তু এইগুলো কিন্তু চেঞ্জ হয়নি। P(N2), P(H2), P(অ্যামোনিয়া) যা ছিল ইনার্ট গ্যাস যোগ করার আগে এবং ইনার্ট গ্যাস যোগ করার পরে, তারা কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমি কেপি লিখি, কেপি মানে ওই P(N2), P(অ্যামোনিয়া), পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া স্কোয়ার বাই P(H2) এর কিউব ইন্টু P(N2), এখানেও কেপির এক্সপ্রেশন তাই হবে। হ্যাঁ, ইনার্ট গ্যাস তো রিঅ্যাকশনে অংশগ্রহণ করছে না, তাই কেপির এক্সপ্রেশনে কিন্তু ইনার্ট গ্যাস আসবে না, এখানে এরাই আসবে, P(অ্যামোনিয়া স্কোয়ার বাই P(H2) কিউব, H2 না N2, হ্যাঁ P(N2). যেহেতু ইনার্ট গ্যাস রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না, তাই কেপির এক্সপ্রেশনেও কিন্তু ইনার্ট গ্যাস আসবে না। তাই আমি দুক্ষেত্রেই ইনার্ট গ্যাস যোগ করার আগে কেপি লিখলাম, পরে কেপি লিখলাম। এই পি কি? এই পি হচ্ছে এই P(অ্যামোনিয়া), মানে অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার, এখানে হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার, নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার, এগুলো কিন্তু চেঞ্জ হয়নি, এখানে যা ছিল এখানেও তাই। যদি তাই হয় তাহলে কেপিও তো সেম, এখানেও যা কেপি এখানেও তাই কেপি, অর্থাৎ এখান থেকে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে কেপি দিয়ে বললাম, অন্যদিকে কেসি ওসব দিয়ে বলা যেতে পারে, যাই হোক, তার মানে কেপি কনস্ট্যান্ট, কেপি চেঞ্জ হলো না এখান থেকে এখানে। কেপি যদি চেঞ্জ না হয়, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি চেঞ্জ না হয়, তার মানে ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়নি। ইকুইলিব্রিয়াম যদি ডিস্টার্ব হতো তাহলে কেপি চেঞ্জ হয়ে যেত, তার মানে ইনার্ট গ্যাস যোগ করার জন্য ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়নি। ইকুইলিব্রিয়াম যদি ডিস্টার্ব না হয় তাহলে ইকুইলিব্রিয়াম কোনো দিকে শিফট করবে না, তাই ইকুইলিব্রিয়াম শিফট করবে না, কোনো দিকেই করবে না, রাইটেও না লেফটেও না। এই হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। এটা কি বুঝতে পারলি? কোনো কনফিউশন? না স্যার। ভেবে দেখ ভালো করে। ভেবে দেখো। না ঠিক আছে। ঠিক আছে। অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, দেখা যাক, আমি এরকম একটা জার নিয়েছি, যার মধ্যে ধরো একই রিয়াকশন হচ্ছে, পিস্টন এখানে আছে, পিস্টন এখানে আছে, এখানেও সেই N2H2 অ্যামোনিয়া রিয়াকশনটা হচ্ছে। এরপর আমি ইনার্ট গ্যাস যোগ করেছি, যোগ করে প্রেসার সেম রেখেছি, মানে এই যে বাইরে থেকে যে এই যে প্রেসার, এই এর উপর তো একটা প্রেসার আছে, পিস্টনের একটা প্রেসার আছে, সেই প্রেসারটাকে সেম রেখেছি। তাহলে এখানে প্রেসারটাকে সেম রাখতে আমি যেহেতু অন্য একটা গ্যাস অ্যাড করেছি, ভলিউমটাকে নিশ্চয়ই বাড়াতে হবে আমার, সেটা সেম রাখতে আমার ভলিউমটাকে বাড়াতে হবে। তাহলে এখানে ছিল N2 + 3H2 থেকে 2 অ্যামোনিয়া, এখানে N2 + 3H2 থেকে 2 অ্যামোনিয়া প্লাস ইনার্ট গ্যাস আমি যোগ করেছি। এক্সটার্নাল প্রেসার এখানেও যা এখানেও তাই, কনস্ট্যান্ট প্রেসার হলো। এখানে ভলিউম বাড়লো,
আচ্ছা, এই রিয়াকশনে এদিক থেকে যদি এদিকে যাই, আমরা জানি প্রেসার ভলিউম, এটাকে এইভাবে ভাবতে পারি যে প্রেসার ভার্সেস প্রেসার ভলিউম কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, মানে প্রেসার যেখানে বেশি ভলিউম সেখানে কম। N2 প্লাস 3H2 থেকে 2 অ্যামোনিয়া, তাহলে এখানে 4 মোল গ্যাস, এই 1 মোল N2 আর 3 মোল E2, 4 মোল গ্যাস মিলে 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অর্থাৎ 2 মোল গ্যাস তৈরি হচ্ছে। অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে প্রেসার কমছে, তাই তো? 4টে থেকে যদি 2টো তৈরি হয় প্রেসার কমছে, তাহলে এদিক থেকে এদিকে আসলে প্রেসার বাড়বে। প্রেসার বাড়বে মানে এদিক থেকে এদিকে আসলে ভলিউম কমবে হিসাব মতন। প্রেসার যদি বেশি হয় তাহলে হিসাব মতন ভলিউম কমা উচিত, অর্থাৎ এদিক থেকে এদিকে আসলে ভলিউম কমবে। এই রিয়াকশনে আমি ইনার্ট গ্যাস অ্যাড করার পর ভলিউম বেড়ে গেছে, তাহলে এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম চাইবে ভলিউম কম করার, ভলিউম তো বেড়ে গেছে, ভলিউম কম করার। তাহলে এই ব্যাকওয়ার্ড রিয়াকশন হলেই তো আমরা দেখছি যে ভলিউম কমছে, তাহলে এখানে নিশ্চয়ই ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হবে। কারণ এখানে ডেল্টা এনজি পজিটিভ না নেগেটিভ, 3 আর 4 আর এখানে 2, ডেল্টা এনজি হচ্ছে নেগেটিভ। ডেল্টা এনজি নেগেটিভ হলে ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো হবে, সিমিলারলি ডেল্টা এনজি পজিটিভ হলে ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে। আবার বলি, ধরো A প্লাস বি থেকে 5C এরকম গ্যাস, 3টে গ্যাস, তাহলে এর ডেল্টা এনজি কত? ডেল্টা এনজি মানে হচ্ছে 5 মাইনাস 1 প্লাস 1, এই 5 মাইনাস 1 প্লাস 1, তার মানে পজিটিভ, তাই তো? পজিটিভ। এখানে 1 মোল আর 1 মোল 2 মোল বিক্রিয়া করে 5 মোল প্রোডাক্ট তৈরি করছে, 2 মোল গ্যাস কনজিউম হচ্ছে, 5 মোল গ্যাস তৈরি হচ্ছে, তার মানে এদিক থেকে এদিকে গেলে প্রেসার বাড়ছে। প্রেসার বাড়ছে মানে আমি ভাবতে পারি এইভাবে, প্রেসার বাড়া মানে তো ভলিউম কমা, তার মানে এদিক থেকে এদিকে গেলে ভলিউম কমছে। ভালো কথা। এই অবস্থায় আমি ইনার্ট গ্যাস অ্যাড করেছি, ইনার্ট গ্যাস অ্যাড করেছি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে। এই যে অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে যদি কনস্ট্যান্ট প্রেসারে যদি আমি ইনার্ট গ্যাস অ্যাড করি তাহলে ভলিউম বেড়ে গেছে। ভলিউম যদি বেড়ে যায় তাহলে রিঅ্যাকশন নিজেকে এমন ভাবে ওরিয়েন্ট করবে যাতে, আমি তো ভলিউম বাড়িয়ে ফেলেছি, আমি ইনার্ট গ্যাস যোগ করার জন্য ভলিউম বেড়ে গেছে, তাহলে রিঅ্যাকশন চাইবে ভলিউম কম করার। তাহলে এদিক থেকে এদিকে গেলে ভলিউম কমছে না এদিক থেকে এদিকে গেলে ভলিউম কমছে, আমরা এই যে দেখলাম এদিক থেকে এদিকে গেলে ভলিউম কমছে, তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে। ডেল্টা এনজি পজিটিভ, ডেল্টা এনজি পজিটিভ, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো হলো। ডেল্টা এনজি নেগেটিভ হলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ভালো হলো। দ্যাটস ইট। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, ডেল্টা এনজি 0 হলে কিন্তু নো এফেক্ট, তাহলে ডেল্টা এনজি যদি 0 হয়ে যায় তাহলে নো এফেক্ট। তাহলে দেখ, ইনার্ট গ্যাস আমি অ্যাড করব, ইনার্ট গ্যাস অ্যাড করব, ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে নো এফেক্ট, প্রেসার কনস্ট্যান্ট এখানে যদি ডেল্টা এনজি পজিটিভ হয় তাহলে ফরওয়ার্ড ভালো হবে, ডেল্টা এনজি নেগেটিভ হলে ব্যাকওয়ার্ড ভালো হবে, আর ডেল্টা এনজি 0 হলে সেটারও কিন্তু নো এফেক্ট। তাহলে ইনার্ট গ্যাস যোগ করলে এফেক্ট পড়বে না কখন? যদি আমি কনস্ট্যান্ট ভলিউমে অ্যাড করি অথবা কনস্ট্যান্ট প্রেসারে অ্যাড করি কিন্তু আমার ডেল্টা এনজি 0 হয়ে যায়। ক্লিয়ার এটুকু? হ্যাঁ স্যার। ওকে, একটা এর অ্যাপ্লিকেশন আমরা দেখে নিই, যে এত কিছু যে ইকুইলিব্রিয়ামকে আমি ডিস্টার্ব করে এত কিছু করলাম, একটা অ্যাপ্লিকেশন দেখে নিই। ধরো H2 গ্যাস প্লাস I2 গ্যাস, এখান থেকে 2HI তৈরি হচ্ছে। আমি একটা ইন্ডাস্ট্রিতে আমি HI তৈরি করব, এবং HI আমরা H2 এবং I2 এর সঙ্গে বিক্রিয়া করে আমরা HI তৈরি করব। তো এর জন্য
একটু পরে করো ওটা। উফ, যাক, শুনতে পাচ্ছিস তো? হ্যালো? স্যার শুনতে পাচ্ছি। নয়েজ আসছে না? আহ, আসছে। যাই হোক, না আসলে ভালো। চলো। ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে আমি এটা তৈরি করছি। ইন্ডাস্ট্রিতে তৈরি করার সময় আমার টার্গেট থাকবে যত বেশি এইচআই তৈরি হবে আমার ততই ভালো। অর্থাৎ যত ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে ততই আমার ভালো। ইকুইলিব্রিয়াম হয়ে পড়ে থাকলে তো এইচআই থেকে আবার H2I2 তৈরি হয়ে যাবে। তার মানে আমার টার্গেট থাকবে এই রিয়াকশনটাকে আমি যত সম্ভব ফরওয়ার্ডের দিকে নিয়ে যেতে পারি ততই আমার কাছে ভালো। তাহলে এই রিয়াকশনটাকে আমি ফরওয়ার্ডে নিয়ে যাব কিভাবে? ফার্স্ট, আমি যত রকম চেঞ্জ গুলো পড়ালাম সেগুলো কাজে কাজে লাগাতে হবে। আমি যদি H2 কে অ্যাড করে দিই, অ্যাড H2, বাইরে থেকে যদি H2 কে অ্যাড করি তাহলে রিয়াক্ট্যান্ট বেড়ে গেল। তাহলে লাশাতেলিয়ারের প্রিন্সিপাল কি বলছে? ইকুইলিব্রিয়াম এমন ভাবে শিফট হবে যাতে এই রিয়াক্ট্যান্ট তো বেড়ে গেল, রিয়াক্ট্যান্ট কমাতে চাইবে রিয়াকশন, তাহলে এই রিয়াক্ট্যান্ট যদি কমাতে চায় তাহলে ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে। তাহলে H2 যদি অ্যাড করি তাহলে ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে। যদি আমি I2 অ্যাড করি, I2 যদি অ্যাড করি তাহলেও তাই, রিয়াক্ট্যান্ট অ্যাড করেছি, ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে। যদি আমি উইথড্র তুলে নিই HI, HI কে যদি HI রিয়াকশনে তৈরি হচ্ছে আর আমি একটু একটু করে HI কে তুলে নিচ্ছি, তাহলে HI কে যদি তুলে নিতে থাকি তাহলে আরো ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে। এই রিয়াকশন চাইবে যে আরো HI তৈরি হোক, কারণ প্রোডাক্টের দিকে HI তো কমে যাচ্ছে আস্তে আস্তে আমি যত তুলে নিচ্ছি। তাই আমি HI কে উইথড্র করতে পারি, এইভাবে আমি ফরওয়ার্ড রিয়াকশন বাড়াতে পারি। আর এই রিয়াকশনে ডেল্টা এনজি কত? ডেল্টা এনজি এখানে 1, এখানে 1, এখানে 2। ডেল্টা এনজি মানে হচ্ছে 2 - 1 + 1, ডেল্টা এনজি তো 0। তাহলে দেখ, ডেল্টা এনজি যদি 0 হয়, এই যে ডেল্টা এনজি যদি 0 হয় তাহলে কনস্ট্যান্ট প্রেসারে ইনার্ট গ্যাস যোগ করলে কোনো এফেক্ট পড়বে না, আর কনস্ট্যান্ট ভলিউমে তো এমনি কোনো এফেক্ট পড়ে না। তাই নো এফেক্ট অন অ্যাডিং ইনার্ট গ্যাস। আমি ইনার্ট গ্যাস সে আমি যেভাবেই যোগ করি না কেন, কনস্ট্যান্ট প্রেসারে কনস্ট্যান্ট ভলিউমে ইনার্ট গ্যাস, তাহলে ইনার্ট গ্যাস যোগ করলে কোনো এফেক্ট পড়বে না, কারণ ডেল্টা এনজি 0, তাই কনস্ট্যান্ট প্রেসারে আমি যোগ করলে এফেক্ট পড়বে না, আর কনস্ট্যান্ট ভলিউমে ইনার্ট গ্যাস যোগ করলে তো এমনি কোনো এফেক্ট পড়ে না। আর কিভাবে আমি ইকুইলিব্রিয়ামকে সামনের দিকে নিয়ে যেতে পারি? ক্যাটালিস্ট যোগ করলে তো হয় না, ক্যাটালিস্ট যোগ করলে তো রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামই চেঞ্জ হয় না, হবে না। এটাই পরে আসছি। আচ্ছা, প্রেসার দেখি। ডেল্টা এন যদি 0 হয় তাহলে কিন্তু প্রেসারের কোনো এফেক্ট নেই, প্রেসার চেঞ্জ হলে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে না। এখানে তো ডেল্টা এন জি 0, ডেল্টা এন জি 0 যদি, তাহলে আমার বলবো নো এফেক্ট, নো এফেক্ট অন চেঞ্জিং প্রেসার। প্রেসার চেঞ্জ করলেও কিন্তু আমার ইকুইলিব্রিয়ামটা শিফট হবে না। লাস্ট থিং, এই রিয়াকশনের ডেল্টা এইচ হচ্ছে -12.4 কিলো ক্যালোরি। তার মানে এই রিয়াকশনের এটা এক্সো না এন্ডো, এটা কিন্তু এক্সোথার্মিক, হিট তৈরি হচ্ছে। অর্থাৎ এই রিয়াকশনে ফরওয়ার্ডের দিকে হিট তৈরি হয়। তাহলে এই অবস্থায় আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে ও কি ফরওয়ার্ডের দিকে আসতে চাইবে? ফরওয়ার্ডের দিকে হিট তৈরি হচ্ছে, আমি টেম্পারেচার বাড়াচ্ছি, ও তো চাইবে টেম্পারেচার কমানোর। ফরওয়ার্ডে আসলে তো হিট তৈরি হচ্ছে, তার মানে টেম্পারেচার বাড়ছে। ফরওয়ার্ডে আসলে টেম্পারেচার বাড়ছে, হিট তৈরি হচ্ছে, তাই ব্যাকওয়ার্ডের দিকে গেলে হিট অ্যাবজর্ব হবে, টেম্পারেচার কমবে। আমি টেম্পারেচার বাড়িয়েছি তাহলে ও চাইবে টেম্পারেচার কমানোর, ও তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন ভালো করতে চাইবে। আমি টেম্পারেচার বাড়ালে ও ব্যাকওয়ার্ডের দিকে যেতে চাইছে, আমি টেম্পারেচার বাড়ালে ও ব্যাকওয়ার্ডের দিকে যেতে চাইছে, কিন্তু আমি চাইছি ফরওয়ার্ডের দিকে নিয়ে যেতে। তাহলে টেম্পারেচার বাড়াবো? আমি বাড়াবো না, আমি টেম্পারেচার কমাবো। তাহলে এই রিয়াকশনটা করব লো টেম্পারেচারে করব, লো টেম্পারেচারে করব, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন ভালো হবে। লাস্ট পয়েন্টটা কি বোঝা গেল? হুম। হুম। তাহলে এরকম আর 2-3টে রিয়াকশন আমি দেবো হোমওয়ার্ক, সেটা করবি বাড়িতে, যে এরকম কন্ডিশন গুলো লিখবি কি কিভাবে
আমি প্রোডাক্ট বাড়াতে পারি, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন বাড়াতে পারি। ইন্ডাস্ট্রির রিয়াকশন, ইন্ডাস্ট্রিতে আমার যত প্রোডাক্ট তৈরি হয় ততই ভালো। হেবার প্রসেসে ইন্ডাস্ট্রিতে অ্যামোনিয়া তৈরি হয়। রিয়াকশনটা হচ্ছে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস is in equilibrium with 2 অ্যামোনিয়া গ্যাস। এই রিয়াকশনের ডেল্টা এইচ হচ্ছে -22.4 কিলো ক্যালোরি। এই রিয়াকশনের ক্ষেত্রে লিখবি যে কি কিভাবে তুই ফরওয়ার্ড রিয়াকশন বাড়াতে পারিস, অর্থাৎ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াতে পারিস, প্রোডাক্ট বাড়াতে পারিস। নেক্সট, ল্যাবে যেভাবে, ল্যাবে না ইন্ডাস্ট্রিতে যেভাবে H2SO4 তৈরি করা হয়, তার একটা স্টেপ হচ্ছে 2SO2 গ্যাস প্লাস O2 গ্যাস হবে 2SO3 গ্যাস। H2SO4 তৈরির একটা প্রসেসের একটা স্টেপ হচ্ছে এটা। এই রিয়াকশনটা কিভাবে আমি বাড়াবো? টেম্পারেচার দেওয়া নেই, মানে টেম্পারেচার হিট তো ডেল্টা এইচ দেওয়া নেই, তার মানে আমি ওটা নিয়ে কোনো কমেন্ট করব না। নেক্সট হচ্ছে N2 প্লাস O2, এখান থেকে হচ্ছে 2NO। এটা যদিও করিয়েছি তাও লিখবি। এখানে ডেল্টা এইচ হচ্ছে প্লাস 43 প্লাস 43.2 KCl। এই রিয়াকশনের ক্ষেত্রে কি কিভাবে আমি NO এর প্রোডাকশন বাড়াতে পারবো? ঠিক আছে, সেভাবেই এগুলোই করবি। ওকে, হ্যাঁ স্যার। তো অ্যাসাইনমেন্ট গুলো দেখা যাক একবার। চেক পয়েন্ট 9.1, এটা হচ্ছে চেক পয়েন্ট 9.2, দশ 20টা। এটা হচ্ছে 9.3, 20 আর 10 30টা। চেক পয়েন্ট 9.4, এখানে আছে 15টা। 30 40 45টা, 45টা থাকছে। ঠিক আছে, আমাকে শুধু এরকম এরকম পয়েন্ট করবে চেক পয়েন্ট এত, আর চেক পয়েন্ট 9.1, 1 2 3 4 5 6 করে জাস্ট অপশনটা রাফে যা করার করবি, জাস্ট শুধু আচ্ছা অপশনটা আমাকে পাঠাবি। ঠিক আছে। ওকে হ্যাঁ স্যার। ওকে, দেন আজকের মতন এই অবধি। আমাদের ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম শেষ হলো। পরদিন পরদিন কোন ইকুইলিব্রিয়াম করব? আয়নিক বোধহয়, হ্যাঁ ফিজিক্যাল কেমিক্যাল হলো, আয়নিক ইকুইলিব্রিয়াম করবো। ওকে হ্যাঁ স্যার। ওকে বাই।